ওয়েলকাম এভরিওয়ান। আমরা পড়ছিলাম ক্লাস 12-এর তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। তো ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে গ্যালভানিক কোষের অনেকটা পার্ট পড়া হয়ে গেছে, আর দুটো পার্ট বাকি। একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী, আর একটা হচ্ছে গাঢ়ত্ব কোষ বা কনসেন্ট্রেশন সেল। তো প্রথমে আমরা শুরু করছি এই তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কী কাজে লাগে। গত ভিডিওতে বলেছিলাম আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব কী করে বের করব। আর প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে আমরা প্রমাণ বিজন বিভবকে বুঝি, সেটাও আগে বলেছি। তো কেউ যদি পুরোনো ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো দেখে তারপর এটা দেখা শুরু করো। তো দেখো, প্রথম কাজ কী হবে আমাদের। প্রথম কাজ হচ্ছে ভিডিওটাকে পজ করে এই যে এটা লিখেছি এটা টুকে নাও। টুকে নেওয়ার সময় দিচ্ছি, তারপর হচ্ছে এটা নিয়ে আলোচনা শুরু করব। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিক্রিয়া লেখা আছে, একটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব লেখা আছে। বলেছিলাম যে আইইউপিএসসি কনভেনশনে তড়িৎদ্বার বিভব বলতে প্রমাণ বিজারণ বিভবকেই বোঝায়। তো আমরা কি করেছি যে বিভিন্ন বিক্রিয়াগুলো লিখেছি। বই দেখবে এক পাতা চার্ট দেওয়া আছে, কিন্তু সেই চার্টটা মুখস্থ করা আমাদের কাজ না। আমি সেখান থেকে 5-6টা বিক্রিয়া তুলে নিয়েছি। এই 5-6টা বিক্রিয়াও আমরা মুখস্থ করব না, আমরা শুধু দেখব যে আমাকে যদি পরীক্ষার ডেটাগুলো দেওয়া থাকে, ডেটাগুলো কাজে লাগিয়ে আমি কি করে প্রবলেম সলভ করতে পারি সেটা দেখা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমি কয়েকটা নিয়েছি, কারণ গোটাটা তো লেখা সম্ভব না বোর্ডের মধ্যে। তো যেগুলো খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ নিউমেরিক্যাল করতে গিয়ে আমরা যে ডেটাগুলো ব্যবহার করি সেগুলোই তুলেছি। তো দেখো, প্রথম বিক্রিয়া লিখেছি লিথিয়ামের, যে লিথিয়াম একটা ইলেকট্রন নিয়ে লিথিয়াম হচ্ছে, লিথিয়াম প্লাসটা ইলেকট্রন নিয়ে লিথিয়াম হচ্ছে, মানে লিথিয়ামের বিজারণ হচ্ছে। এখানে সব বিজারণ বিক্রিয়াই আছে, তাই প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। এর প্রমাণ বিজারণ বিভব কি দেওয়া আছে? E0, লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম, 0 আছে মাথায়, মানে প্রমাণ -3.05 ভোল্ট। তারপর জিঙ্কের লিখেছি, আয়রনের লিখেছি, ডেটাগুলো দেখো। তারপর মাঝে লিখেছি হাইড্রোজেনের, H+ দুটো ইলেকট্রন নিয়ে H2 তৈরি করছে, তার প্রমাণ বিজারণ বিভব আমরা দিয়েছি 0 ভোল্ট। আমরা গত হাইড্রোজেন তড়িৎদ্বার পর থেকেই বলেছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবটা 0 হয়, এটাও গত ভিডিওতে বলে দেওয়া আছে। তো এটাকে একটু মার্ক করলাম যে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব 0, প্রমাণ জারণ বিভব 0, দুটোই 0, গত ভিডিওতে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। তারপরে কি দিয়েছি? তারপর দিয়েছি কপার। কপারের ক্ষেত্রে দেখো পজিটিভ, সিলভারের ক্ষেত্রে পজিটিভ, আর ফ্লুরিনের ক্ষেত্রে +2.87, এটা হচ্ছে সব থেকে বেশি পজিটিভ। তাহলে এখানে আমরা দুটো জিনিস খেয়াল রাখবো। এক হচ্ছে হাইড্রোজেনেরটা 0, এটা আমরা গত ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছে বা আগেরগুলোতেও দেখেছি। সবার উপরে আছে লিথিয়াম, যার প্রমাণ বিজারণ বিভব মাইনাস, সব থেকে বেশি ঋণাত্মক। ডেটা মনে রাখার দরকার নেই, মনে রাখতে হবে লিথিয়ামের প্রমাণ বিজারণ বিভব সব থেকে বেশি ঋণাত্মক, মানে লিথিয়ামের প্রমাণ বিজারণ বিভব সব থেকে কম। আর ফ্লুরিনের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভব সব থেকে বেশি ধনাত্মক, মানে ফ্লুরিনের প্রমাণ বিজারণ বিভব হচ্ছে সব থেকে বেশি। এই দুটো শুধু আমাদেরকে মনে রাখতে হবে। সবচেয়ে কম এই হচ্ছে প্রমাণ বিজারণ বিভব বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল SRP, সেটা হচ্ছে লিথিয়ামের। আর সব থেকে বেশি প্রমাণ বিজারণ বিভব সেটা হচ্ছে ফ্লুরিনের। দুটো মনে রাখলাম। এবার দেখব যে তড়িৎ রাসায়নিক শ্রেণী আমরা কীভাবে কাজে লাগাই। দেখো কি দেখছি, তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর যত উপর থেকে নিচের দিকে নামছি তত কি হচ্ছে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা প্রমাণ বিজারণ বিভব বৃদ্ধি পাচ্ছে। -3.05 এর থেকে -0.76 বড়। তাহলে যত তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামবো তত প্রমাণ বিজারণ বিভবের মান বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো, আমরা দেখেছি যে একটা বিক্রিয়া আমরা লিখি যে ΔG0 = -NF(E0) সেল, এটাও আমরা দেখেছি পুরনো ভিডিওগুলোতে। তাহলে মনে করলাম কোনো একটা বিক্রিয়াকে আমাকে স্বতঃস্ফূর্ত হতে হবে। তাহলে আমরা বলেছি যে কোনো একটা বিক্রিয়াকে যদি স্বতঃস্ফূর্ত হতে হয় তার জন্য ΔG থেকে নেগেটিভ হতে হবে। তাহলে ΔG যদি নেগেটিভ হতে হয় তাহলে তার জন্য E0 সেলকে অবশ্যই পজিটিভ হতে হবে। এতদূর আমরা জানি কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে হলে ΔG নেগেটিভ হতে হবে, E0 সেল পজিটিভ হতে হবে। তাহলে আমি যে বিজারণ বিক্রিয়াগুলো লিখেছি তার মধ্যে যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে আছে তাদের ক্ষেত্রে E0 সেলটা নেগেটিভ, তার মানে এই বিক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত হবে না, মানে এই বিক্রিয়াগুলো একটাও হবে না, তাই এদের ΔG0টা নেগেটিভ। আর এই বিক্রিয়াগুলো পসিবল, তাই এদের ΔG0টা পজিটিভ। বোঝা গেল? তার মানে যত উপর থেকে নিচের দিকে নামছি তত প্রমাণ বিজারণ বিভবের মানটা বৃদ্ধি পাচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে মানে পজিটিভের দিকে যাচ্ছে। দেখো, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে যত আমি প্রমাণ এই তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামবো তত E0 সেলের মানটা পজিটিভের দিকে যাওয়ায় বিক্রিয়াটা হবার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই উপর থেকে নিচের দিকে যত নামবো সে তত সহজে বিজারিত হতে চাইবে। কেন? কারণ এগুলো বিজারণ বিভব। বিজারণ বিভব যত, খুব সোজা কথায় বললে, কোনো একটা বিক্রিয়ার জন্য E0 সেল যত বেশি পজিটিভ হবে বিক্রিয়াটা তত বেশি স্বতঃস্ফূর্ত হবে। এবার উপর থেকে যখন নিচের দিকে নামছি প্রমাণ বিজারণ বিভবের মানটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হবে
তার কি হবে, বিজারণ বিক্রিয়াটা হওয়ার তত বেশি প্রবণতা বৃদ্ধি পাবে। তাই ফ্লুরিনের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে বেশি হয়, ফ্লুরিনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা হয়, মানে এই যে বিক্রিয়াটা ফ্লুরিন থেকে ফ্লুরিন মাইনাস, তাহলে ফ্লুরিনের জন্য কি হচ্ছে, ফ্লুরিন নিজে ইলেকট্রন নিয়ে বিজারিত হচ্ছে, বোঝা গেল। ফ্লুরিনের প্রমাণ বিজারণ বিভব সব থেকে বেশি হওয়ায় ফ্লুরিন ইলেকট্রনটা নিয়ে নিজে বিজারিত হচ্ছে। এবার ফ্লুরিন তো ইলেকট্রনটা নিচ্ছে, কার থেকে নেবে, অন্য কারো থেকে নেবে, তো যার থেকে ইলেকট্রনটা নিচ্ছে সে জারিত হচ্ছে, ফলে ফ্লুরিন বিজারিত হচ্ছে। মনে করলাম একটা কেউ ছিল যে ফ্লুরিনকে ইলেকট্রনটা দিল, তারপর তো ফ্লুরিন বিজারিত হবে, তাহলে ফ্লুরিন যার থেকে ইলেকট্রন নিল তার জারণ হলো। আর আমরা পড়েছি যে অন্যকে জারিত করে আর নিজেকে বিজারিত হয় তাকে বলে জারক দ্রব্য। তাহলে এই ফ্লুরিন হচ্ছে একটা জারক দ্রব্য। তাহলে কি বুঝলাম, F2 হচ্ছে একটা জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট। আশা করছি বোঝা গেল, কারণ ফ্লুরিনের প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে বেশি, তাই ফ্লুরিনের বিজারিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি। এবার নিজে বিজারিত হলে কি হবে, অন্যকে জারিত করবে, যেহেতু ফ্লুরিনের নিজে বিজারিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি, তাই ফ্লুরিনের অন্যকে জারিত করার প্রবণতা সব থেকে বেশি, তাই ফ্লুরিন হচ্ছে বেস্ট অক্সিডাইজিং এজেন্ট। আশা করছি বোঝা গেছে যে ফ্লুরিন হচ্ছে সব থেকে শক্তিশালী জারক পদার্থ। কেন, কারণ ফ্লুরিনের প্রমাণ বিজারণ বিভব সব থেকে বেশি পজিটিভ, তাই ফ্লুরিন নিজে সহজে বিজারিত হতে চাইবে, অন্যকে জারিত করতে চাইবে। সিমিলারলি আমরা যদি নিচ থেকে উপরের দিকে চলে যাই তাহলে প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে কম। এবার আমরা কি জানি যে কারো প্রমাণ বিজারণ বিভব যদি সব থেকে কম হয় তাহলে তার প্রমাণ জারণ বিভব সব থেকে বেশি হবে, কারণ আমরা পড়েছি যে প্রমাণ বিজারণ বিভব ইকুয়ালস টু মাইনাস প্রমাণ জারণ বিভব। তাই যদি আমি এটা করি E0 লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, এটা কত হবে 3.05 ভোল্ট, দেখো জারণ, এই যে জারণ। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে ঋণাত্মক, তাই বিক্রিয়াটা করে না, তাই প্রমাণ জারণ বিভবের মান সব থেকে বেশি। তাহলে লিথিয়ামের প্রমাণ জারণ বিভবের মান সব থেকে বেশি হওয়ায় লিথিয়াম খুব সহজে জারিত হয়ে লিথিয়াম প্লাস তৈরি করতে যায়। তাহলে লিথিয়াম নিজে জারিত হচ্ছে মানে ইলেকট্রনটা ত্যাগ করে দিচ্ছে, তাহলে ইলেকট্রনটা কি হবে, অন্য কেউ নেবে, যে নিবে সে বিজারিত হবে। তাহলে এখানে কোন বিক্রিয়াটা হবে, এই বিক্রিয়াটা হবে, লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে সহজেই লিথিয়াম প্লাস তৈরি করবে। কেন, প্রমাণ জারণ বিভব সব থেকে বেশি, প্রমাণ বিজারণ বিভব সব থেকে কম বলে আমরা জানি যে প্রমাণ জারণ বিভব সমান সমান মাইনাস প্রমাণ বিজারণ বিভব, এটা আমরা জানি। তাহলে লিথিয়াম খুব সহজে জারিত হয়, এবার নিজে জারিত হয় মানে অন্যকে বিজারিত করে, তাই লিথিয়ামকে আমরা বলবো বেস্ট রিডিউসিং এজেন্ট। আশা করছি বোঝা গেল যে ফ্লুরিন হচ্ছে বেস্ট অক্সিডাইজিং এজেন্ট আর লিথিয়াম হচ্ছে বেস্ট রিডিউসিং এজেন্ট। এবার এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আশা করছি টুকে নিয়েছো। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর সাহায্যে আমরা বিভিন্ন ধাতুর জারণ বিজারণ ক্ষমতার ক্রম আলোচনা করতে পারি। তো এই ধরনের তড়িৎ রাসায়নিক শ্রেণীর প্রয়োগ বলে হেডিং করো, প্রয়োগ বলে আমরা 4-5টা পয়েন্ট আলোচনা করব, প্রত্যেকটা একটা করে প্রবলেম দেখে নিচ্ছি। তো শুরু করছি আজকের প্রথম প্রবলেম। এটা হচ্ছে আমাদের প্রবলেম 1, এটা টুকে নাও ফটাফট করে। দেখো কি বলা আছে, দেওয়া আছে E0 ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম -0.74 ভোল্ট, E0 MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস 1.51 ভোল্ট, E0 Cr2SO7 থেকে ক্রোমিয়াম 3+ 1.33 ভোল্ট, E0 Cl2 থেকে 2Cl মাইনাস প্লাস 1.36 ভোল্ট। আর বলা আছে শক্তিশালী জারক পদার্থ বা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট কোনটা। তাহলে দেখো আমরা জানি যে একটু আগেই বললাম যার বিজারণ বিভব যত বেশি, যে বিক্রিয়াটার বিজারণ বিভব যত বেশি সে তত সহজে নিজে বিজারিত হতে চাইবে, আর যে নিজে বিজারিত হতে চাইবে সে অন্যকে জারিত করতে চাইবে। তাহলে আমাকে দেখতে হবে এদের মধ্যে কার বিজারণ বিভব সব থেকে বেশি। তো প্রথম দেখার বিষয়টা প্রত্যেকের কি বিজারণ বিভব দেওয়া আছে সেটাকে চেক করে নিই। ক্রোমিয়াম 3+ থেকে 0, জারণ সংখ্যা কমছে মানে বিজারণ হয়েছে। MnO4 মাইনাস থেকে Mn2+, যদি MnO4 মাইনাসের জারণ সংখ্যা বের করি এভাবে, MnO4 মাইনাসের, তাহলে Mnকে ধরলাম x, অক্সিজেন -2 করে 4টে আছে, ইকুয়ালস টু -7, তাহলে x - 8 ইকুয়ালস টু -1, তাহলে x ইকুয়ালস টু +7। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7, তাহলে +7 থেকে +2 জারণ সংখ্যা কমছে মানে বিজারণই হয়েছে। সিমিলারলি এই যে Cr2O7 এর ক্ষেত্রে চেক করে নিই, Cr2O7 ক্রোমিয়ামের x ধরি, তাহলে 2x প্লাস অক্সিজেনের -2 করে 7, -14 ইকুয়ালস টু -2, তাহলে 2x - 14 ইকুয়ালস টু -2, তাহলে 2x ইকুয়ালস টু +12, তাহলে x ইকুয়ালস টু +6। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা চলে এলো +6 থেকে +3, এটাও বিজারণ হয়েছে। আর ক্লোরিনের তো 0 থেকে -1, বোঝা যাচ্ছে বিজারণ হয়েছে। তাহলে সবকটা বিজারণ বিক্রিয়া দেওয়া আছে। এবার কি করতে হবে, দেখতে হবে এদের মধ্যে কার বিজারণ বিভবের মান সব থেকে বেশি। এদের মধ্যে যার বিজারণ বিভবের মান সব থেকে বেশি সে হচ্ছে শক্তিশালী বিজারক দ্রব্য। তাহলে দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা
1.51 সব থেকে বেশি, তাহলে এটা হচ্ছে সব থেকে ভালো বিজারক দ্রব্য। এবার কোশ্চেন হচ্ছে এর মধ্যে তো দুটো লেখা আছে, এভাবে লেখা আছে না, E0 MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, এটা হচ্ছে 1.51 ভোল্ট। তাহলে এবার আমি কি করে বুঝবো যে কোনটা বিজারক দ্রব্য, MnO4 মাইনাস না Mn2 প্লাস, কোনটা বিজারক দ্রব্য কী করে বুঝবো? দেখো, বিজারণ মানে জারণ সংখ্যার হ্রাস, তাহলে বিজারক দ্রব্য মানে যে অন্যকে বিজারিত করবে আর নিজে জারিত হবে, তাই তো? বিজারক দ্রব্য মানে তাই, বিজারক দ্রব্য মানে তাই যে অন্যকে বিজারিত করবে আর নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে নিজে জারিত হবে। সিমিলারলি আমাকে চেয়েছে জারক দ্রব্য, স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্য। তাহলে জারক দ্রব্য মানে যে অন্যকে জারিত করবে আর নিজে বিজারিত হবে। এবার কে নিজে বিজারিত হবে? দেখো, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, এখানে +2, তাহলে কে নিজের জারণ সংখ্যা কমাতে পারবে? +7 কমাতে পারবে না +2 কমাতে পারবে? অবশ্যই যে +7 আছে তার পক্ষে জারণ সংখ্যা কমানোটা সোজা, তাই MnO4 মাইনাসটা হবে অ্যান্সার। বোঝা গেল তো কী করে হলো? যে আমি তো এতদূর পৌঁছে গেছিলাম, যার বিজারক প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে বেশি সে হচ্ছে শক্তিশালী জারক দ্রব্য। এবার কোশ্চেন ছিল যে এই দুটোর মধ্যে কোনটা, তাহলে দেখতে পাচ্ছি যে এই দুটোর মধ্যে MnO4 মাইনাসের জারণ সংখ্যা +7 আর Mn+2 তো জারণ সংখ্যা +2 দেখতেই পাচ্ছি, তাহলে যার জারণ সংখ্যা বেশি থাকবে সেই নিশ্চয়ই কমাতে পারবে, মানে তার বিজারণ হবে, তাই তো? তাহলে এর জারণ সংখ্যা বেশি ছিল, তাহলে ও কমিয়ে Mn2 প্লাসে আসতে পারবে, তাহলে MnO4 মাইনাসের বিজারণ হচ্ছে। দেখো ভালো করে দেখো, এটা মানে তো এটাই যে MnO4 মাইনাসের বিজারণ হচ্ছে, তাহলে যার বিজারণ হচ্ছে সেই তো জারক দ্রব্য, জারক দ্রব্য নিজে বিজারিত হয়, তাই নিজে বিজারিত হয়েছে, তাই MnO4 মাইনাস হচ্ছে সব থেকে শক্তিশালী জারক দ্রব্য। আশা করছি বোঝা গেছে। তো ব্যবহারের মধ্যে এটা প্রথম পয়েন্ট ছিল, হেডিং করে নিতে পারো ব্যবহার, তড়িৎ রাসায়নিক শ্রেণী ব্যবহার বলে যে জারক দ্রব্য চিহ্নিত করা। নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি যে বিজারক দ্রব্য চিহ্নিত করা। 2 নম্বর প্রবলেম, প্রমাণ বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে দেওয়া আছে, হেডিং করে নিতে পারো যে প্রমাণ বিজারণ ক্ষমতা নির্ণয়। প্রথম পয়েন্টটা ছিল জারণ ক্ষমতা নির্ণয়, দ্বিতীয় পয়েন্ট করে নিতে পারো বিজারণ ক্ষমতা নির্ণয়। তাহলে দেখো প্রবলেম 2 কি দেওয়া আছে, XYZ 3টি ধাতুর প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে 0.52 ভোল্ট, -3.03 ভোল্ট এবং 1.18 ভোল্ট। ধাতুগুলিকে বিজারণ ক্ষমতা নিম্নক্রমে সাজাতে বলছে। আর কেউ যদি ইংলিশ মিডিয়ামে দেখে থাকে তার জন্য কোশ্চেনটা ইংলিশেও লিখে দিয়েছি যে E0 রিডাকশন, কোশ্চেনটা টুকে নাও, আমি ইংলিশ ভার্সনটা মুছে দেবো কারণ বোর্ডে তো এতখানি জায়গা হয় না, তাই টুকে নাও আগে। তো E0 রিডাকশন ভ্যালুস ফর 3 metals XYZ আর 0.52 ভোল্ট, -3.03 ভোল্ট and -1.18 ভোল্ট রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য ডিক্রিজিং অর্ডার অফ দেয়ার রিডাকশন পাওয়ার? আশা করছি টুকে নিয়েছো, তবে মুছে দিচ্ছি। তো দেখো কোশ্চেনটা কী করে সলভ করব। প্রমাণ বিজারণ বিভব 3টে ধাতুর দেওয়া আছে, আমি আগে পরপর লিখে নিই, মানে আমি আগে ছোট থেকে বড় লিখে নিই। তাহলে সব থেকে কম হচ্ছে দেখতে পাচ্ছি Y এর, তাহলে Y এর দেওয়া আছে 3.03 ভোল্ট, এগুলো কিন্তু বিজারণ বিভব। তারপর হচ্ছে তার থেকে বেশি হচ্ছে Z এর -1.18 ভোল্ট, আর সব থেকে বেশি হচ্ছে X এর 0.52 ভোল্ট। টুকে নিলাম ছোট থেকে বড়। এবার আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কী দেখলাম, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যার বিজারণ বিভব যত বেশি হবে সে তত সহজে নিজে বিজারিত হবে কিন্তু অন্যকে জারিত করবে, তাই সে জারক দ্রব্য। তাহলে যার বিজারণ বিভব সব থেকে বেশি সে নিজে বিজারিত হবে মানে অন্যকে জারিত করবে, তাহলে X হচ্ছে সব থেকে ভালো, এ হবে জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট। কিন্তু আমাকে কি খুঁজতে বলেছে, বিজারণ ক্ষমতা বা রিডিউসিং এজেন্ট বা রিডিউসিং প্রপার্টি খুঁজতে বলেছে। তাহলে আমি জানি যে বিজারণ বিভব যত কম হবে জারণ বিভব তত বেশি হবে, মানে সে তত সহজে জারিত হবে আর অন্যকে বিজারিত করবে। তাহলে Y এর বিজারণ বিভব হচ্ছে এটা 3.03 ভোল্ট, তাহলে Y এর জারণ বিভব কত হবে, এর প্লাস হয়ে যাবে -3.03 ভোল্ট। আমি জানি যে বিজারণ বিভব আর জারণ বিভবের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রমাণ বিজারণ বিভব ইকুয়ালস টু মাইনাস প্রমাণ জারণ বিভব, তাহলে জারণ বিভব হবে +3.03 ভোল্ট। তাহলে এর জারণ বিভবটা সব থেকে বেশি হবে, যার জারণ বিভব সব থেকে বেশি মানে যার বিজারণ বিভব সব থেকে কম, যে কোনো একভাবে বোঝো, বিজারণ বিভব সব থেকে কম বা জারণ বিভব সব থেকে বেশি মানে ও নিজে জারিত হবে অন্যকে বিজারিত করবে। তাহলে Y হচ্ছে সব থেকে ভালো বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো, আমরা যদি তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামি তাহলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, আর নিচ থেকে উপরের দিকে গেলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এখানে Y এর বিজারণ বিভব হচ্ছে সব থেকে কম, তাহলে Y হচ্ছে ভালো বিজারক দ্রব্য, তার থেকে কম হবে Z, তার থেকে কম হবে X। বোঝা গেল? যেহেতু
প্রমাণ বিজারণ বিভবের মান বৃদ্ধি পাচ্ছে, তাই ওর বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, তাই ওর জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এভাবেও করতে পারো, মানে যে ফর্ম্যাটে তোমার সুবিধা হয়। তোমার যদি মনে হয় যে বিজারণ বিভবগুলো দেখে যে এভাবে মনে রাখলে সুবিধা, যে তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে বিজারণ বিভব হ্রাস পায়, বিজারণ বিভব বৃদ্ধি পায়, মানে বিজারণ ক্ষমতা হ্রাস পায়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে, যদি তোমার এটা মনে হয় যে তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর উপরের দিকে গেলে জারণ বিভব বৃদ্ধি পায়, মানে ওর বিজারণ ক্ষমতা হ্রাস পায়, ওকে, যেভাবে তুমি মনে রাখতে পারো, কোনো কম্পালসারি না। আমি এভাবে করতে পারো যে এর ওয়াইয়ের ক্ষেত্রে যেহেতু বিজারণ বিভবটা মাইনাস, তাহলে ও বিজারক হিসেবে কাজ করবে, আর এর ক্ষেত্রে যেহেতু বিজারণ বিভবটা প্লাস, তাই জারক হিসেবে কাজ করবে, যে ফর্ম্যাটে তোমার সুবিধা। তারপর 3 নম্বর পয়েন্ট চলে আসি, যে কোনো অ্যাসিড থেকে H প্লাসকে কে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রয়োগের মধ্যে 3 নম্বর হেডিং করো, যে অ্যাসিড থেকে H প্লাস H2 গ্যাস প্রোডাকশন বা H2 গ্যাস উৎপাদন। এই হলো আমাদের 3 নম্বর প্রবলেম, যে বলেছে জিঙ্ক লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে, কিন্তু কপার সিলভার পারে না বলে ওদের প্রমাণ বিজারণ বিভবটা দেওয়া আছে। আর জিঙ্ক ক্যান প্রডিউস হাইড্রোজেন গ্যাস ফ্রম ডাইলিউট অ্যাসিড বাট কপার সিলভার ক্যান নট। তাহলে লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস জিঙ্ক তৈরি করতে পারছে, কপার পারছে না। তার জন্য কি করতে হবে, আমি আগে বিক্রিয়াটা লিখতে হবে। আমি প্রথমে ধরে নিলাম বিক্রিয়াটা কি হতে পারে, যে জিঙ্ক যে কোনো একটা লৌহ অ্যাসিড ধরলাম HCl, তাহলে কি হবে, এক তো বলছে হচ্ছে জিঙ্ক হাইড্রোজেন তৈরি করবে, এই হাইড্রোজেন তৈরি করলাম, তাহলে এখানে 2 দিলাম, তাহলে কি বেঁচে থাকবে, জিঙ্ক ক্লোরাইড। এই হয়ে গেল বিক্রিয়া। ওকে, এবার বলছে এই বিক্রিয়াটা হয়, তাহলে দেখো জারণ সংখ্যার আগে পরিবর্তন দেখি, জিঙ্কের ছিল 0, 0 থেকে হলো +2, তাহলে এটা হচ্ছে জারণ, এটাকে বলছে জারণ বা অক্সিডেশন। আর হাইড্রোজেন ছিল এখানে +1, +1 থেকে হলো 0, এটাকে বলছি বিজারণ বা রিডাকশন। তাহলে এই হলো আমাদের দুটো বিক্রিয়া। এবার দেখতে হবে বিক্রিয়াটা পসিবল কি পসিবল না। আর কপারের জন্য আমরা এই পাশে লিখে নিই, কপার যোগ 2HCl ইকুয়ালস টু H2 + CuCl2। ধরে নিলাম বিক্রিয়াটা হচ্ছে সিমিলার, এখানেও 0 থেকে +2, এটা হচ্ছে জারণ বা অক্সিডেশন, আর এখানেও +1 থেকে 0, এটা হচ্ছে রিডাকশন। এই হচ্ছে দুটো বিক্রিয়া সম্ভাব্য, আমরা লিখে নিয়েছি। এরপর বিচার করব কি দিয়ে, এই যে ডেটাগুলো দেওয়া আছে। দেখো প্রথম কথা জানি যে হাইড্রোজেনের প্রমাণ জারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব দুটোই শূন্য, তাহলে এখানেও হাইড্রোজেন বিজারণ হয়েছে, ওখানেও বিজারণ হয়েছে, ওর বিভবটা তো শূন্য। তাহলে কম্পেয়ার করি, এখানে জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে এটা, আর হাইড্রোজেনেরটা আমি জানি 0। তাহলে কি দেখতে পাচ্ছি, যে তাহলে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতেও দেখেছিলাম যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্কটা হাইড্রোজেনের উপরে আছে। তাহলে আমরা বলেছিলাম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে যত নিচে থাকে সে তত ভালো জারক দ্রব্য, বা আরও শুদ্ধ কথায় বললে যার বিজারণ বিভব যত বেশি সে তত সহজে নিজে বিজারিত হতে চায় আর অন্যকে জারিত করতে চায়। তাহলে হাইড্রোজেন আর জিঙ্কের মধ্যে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবটা বেশি, তাহলে হাইড্রোজেন নিজে বিজারিত হতে চাইবে আর জিঙ্ককে জারিত করতে চাইবে। এখানে কি তাই হয়েছে দেখি, হ্যাঁ হাইড্রোজেনটা নিজে বিজারিত হয়েছে আর জিঙ্ককে জারিত করেছে, তাহলে এই বিক্রিয়াটা সম্ভব। বোঝা গেল, যার বিজারণ বিভব যত বেশি সে তত সাথে নিজে বিজারিত হবে, নিজে মানে অন্যকে জারিত করবে, তাহলে ও নিজে বিজারিত হয়েছে আর জিঙ্ককে জারিত করেছে। কপারের ক্ষেত্রে দেখি, এক্ষেত্রে হাইড্রোজেনের বিভব তো একই আছে সব ক্ষেত্রে 0, আর কপারেরটা আছে প্লাস, মানে কপারটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে। তাহলে এক্ষেত্রে কার বিজারণ বিভব বেশি, এক্ষেত্রে কপারের বিজারণ বিভব বেশি, তাহলে যার বিজারণ বিভব বেশি সে নিজে বিজারিত হতে চায়। তাহলে কপার কি বিজারিত হয়েছে না, এখানে দেখা যাচ্ছে কপারটা জারিত হয়েছে, তাই এই বিক্রিয়াটা হবে না। বোঝা গেল, কপারের বিজারণ বিভব বেশি হওয়ায় কপারে বিজারিত হওয়ার কথা, আর হাইড্রোজেনের বিজারণ বিভব কম হওয়ায় হাইড্রোজেন জারিত হওয়ার কথা, কিন্তু এখানে উল্টো হয়েছে, তাই এটা হবে না। বোঝা গেল, তাই জিঙ্ক লৌহ অ্যাসিড থেকে বা ডাইলুট অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন করতে পারছে, কিন্তু কপার আর সিলভারও পারছে না। একই অ্যান্সার হবে সিলভারের ক্ষেত্রে, সিলভারও ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে, ওরটাও পজিটিভ বিজারণ বিভব, তাই এরা দুজন পারছে না। এটা হচ্ছে একটা ওয়ে অ্যান্সারটা দেওয়ার। সেকেন্ড একটা ওয়েতে, যেটা আমার বেশি পছন্দ যে প্রসেসটা, যে আমরা জানি যে ধরো এই বিক্রিয়াটাকে স্পন্টেনিয়াস হতে হবে, স্পন্টেনিয়াস হতে গেলে কি হতে হবে, E0 সেলটাকে পজিটিভ হতে হবে, কারণ ΔG0 নেগেটিভ হতে হবে, ΔG0 মানে -NF_E0 সেল, তাই ΔG0 যদি নেগেটিভ হতে হয় E0 সেলকে পজিটিভ হতে হবে। তাহলে আমরা জানি যে E0 সেল মানে E0 ক্যাথোড -E0 অ্যানোড। এবার ক্যাথোড কোনটা,
এই যে যেখানে বিজারণ হয় তাকে ক্যাথোড বলে, আর যেখানে জারণ হয় তাকে অ্যানোড বলে, তাই তো? তাহলে হাইড্রোজেনটা হয়ে গেল ক্যাথোড আর জিঙ্কটা হয়ে গেল অ্যানোড। তাহলে ক্যাথোডের বিজারণ বিভব হচ্ছে 0 আর অ্যানোডের বিজারণ বিভব হচ্ছে -0.76। তাহলে এই ক্ষেত্রে E0 সেলটা হচ্ছে পজিটিভ। যেহেতু E0 সেলটা পজিটিভ তাই বিক্রিয়াটা স্পন্টেনিয়াস। এক্ষেত্রেও সেম, এটা হচ্ছে ক্যাথোড আর এটা হয়ে গেল অ্যানোড। তাহলে সিমিলার অ্যাপ্রোচ কাজে লাগায় যে E0 সেল ইকুয়ালস টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এক্ষেত্রে ক্যাথোডের কত? ক্যাথোডের দেখো 0 আর অ্যানোডের +0.34। তাহলে এক্ষেত্রে E0 সেলটা হচ্ছে নেগেটিভ। আমরা জানি কোনো একটা বিক্রিয়া যদি E0 সেল নেগেটিভ হয়ে যায় তাহলে ΔG0 পজিটিভ হবে, তাহলে বিক্রিয়াটা হবে না। এই হলো আমাদের 3টে প্রবলেম। আশা করছি আমরা বুঝতে পারছি যে পরীক্ষায় তড়িৎ রাসায়নিক শ্রেণীকে আমরা কীভাবে কাজে লাগাবো। একইভাবে আরও নানা কোশ্চেন দিতে পারে, সেই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আইদার আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী কাজে লাগিয়ে করব, অথবা যে কোশ্চেনটা বলবে তার করসপন্ডিং সেল বা বিক্রিয়াটা আমরা বানাবো এরকম করে, দিয়ে E0 সেলটা দেখবো পজিটিভ হচ্ছে কিনা। দুটো অ্যাপ্রোচেই করতে পারো। আইদার তড়িৎ রাসায়নিক শ্রেণীর ডেটাগুলো যে দেওয়া থাকবে কে কার উপর নিচে আছে সাজিয়ে নাও, সাজিয়ে কম্পেয়ার করো। তাছাড়া সেকেন্ড অ্যাপ্রোচ বললাম যে প্রবাবল বিক্রিয়াটা হতে পারে, সেই বিক্রিয়াটা লিখো, সেই বিক্রিয়া থেকে দেখো একটা কোষ বানাও, কোষের ক্ষেত্রে দেখো E0 সেলটা পজিটিভ আসছে কিনা। যদি পজিটিভ আসে তাহলে সেটা সম্ভব, যদি নেগেটিভ আসে তাহলে বিক্রিয়াটা সম্ভব হয় না। তো এখানে আমাদের শেষ হলো মোটামুটি তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহার। এরপর আমরা শুরু করতে চলেছি কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ। এই কনসেন্ট্রেশন সেলটা কিন্তু এনসিইআরটির বই দেওয়া নেই, সিবিএসসি সেজন্য সিলেবাসের মধ্যেও পড়ে না, স্টেট বোর্ডগুলোতে আছে, তো সিবিএসসি স্টুডেন্টরা স্কিপ করে দিতে পারো। তো শুরু করছি গাঢ়ত্ব কোষ বা কনসেন্ট্রেশন সেল। দেখতে পাচ্ছ যে নামের মধ্যেই বলা আছে গাঢ়ত্ব কোষ বা কনসেন্ট্রেশন সেল, তার মানে এখানে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশনের কোনো ব্যাপার আছে। তো গাঢ়ত্ব কোষের প্রপার্টির বা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পয়েন্ট করে নাও যে এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। এখানে কোনো নেট বা নিট যাই বলো, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। প্রথম কথা হচ্ছে এটা, কোনো নেট বা নিট রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। তাহলে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত না হয় তাহলে আমরা শক্তি কী করে পাবো? 2 নম্বর, গাঢ়ত্বের বা চাপের পরিবর্তনের ফলে শক্তি পাওয়া যায়। গাঢ়ত্বের বা চাপের পরিবর্তনের ফলে আমরা শক্তি পেয়ে থাকি। এটা হচ্ছে দুটো পয়েন্ট এই ধরনের কোষের। এক হচ্ছে কোনো নিট বা নেট রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না, 2 হচ্ছে শুধুমাত্র গাঢ়ত্বের পরিবর্তন হবে বা চাপের পরিবর্তন হবে। কেন? কারণ গাঢ়ত্ব আর চাপটা সমানুপাতিক, আমরা জানি PV = nRT। তাহলে P = n/v/RT। তাহলে কি P সমানুপাতিক n/v, কারণ এই দুটো তো কনস্ট্যান্ট। তাহলে এটাই তো গাঢ়ত্ব, মোল পার লিটার। দেখো উপরটা মোল, নিচেরটা যদি লিটার করি, তাহলে চাপ আর গাঢ়ত্ব সমানুপাতিক, তাই চাপের বা গাঢ়ত্বের পরিবর্তনের ফলে এক্ষেত্রে আমরা শক্তি পেয়ে থাকি এই ধরনের কোষে। তো এই ধরনের কোষকেও আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটাকে বলি তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ, 2 নম্বরকে বলি তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। মানে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষকে ইংলিশে আমরা বলছি ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। তো প্রথম হেডিং করে দাও তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ বা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। কী কাজে লাগে দেখো নামের মধ্যেই আছে। তাহলে তড়িৎদ্বারের গাঢ়ত্ব চেঞ্জ করব। এবার আমরা যা পড়েছি সেখান থেকে আমাদের একটু কমন ধারণা আছে যে তড়িৎদ্বার একটা ধাতু যেটা চট করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। তাহলে একটা ধাতুর আবার কী গাঢ়ত্ব হবে? তাহলে এখানে যখন তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষের কথা বলছি, এক্ষেত্রে নিশ্চয়ই আমরা চাপের কথা বলছি, গাঢ়ত্বের কথা বলছি না। তাহলে এর উদাহরণ হবে হাইড্রোজেন তড়িৎদ্বার। হাইড্রোজেন তড়িৎদ্বারে কী হয় দেখো, বাদিকে থাকে জারণ বিক্রিয়া, তার বাদিকে হয় হচ্ছে হাইড্রোজেন থেকে H+। আচ্ছা, বাদিকে থাকে হাইড্রোজেন গ্যাস, মনে করলাম তার চাপ নিয়েছি P1 ATM, সেখান থেকে হয় হচ্ছে H+। এদিকে মনে করলাম আরেকটা একই, যেহেতু গাঢ়ত্ব কোষ করছি, দুটো আলাদা বিক্রিয়ক নিব না, দুটো আলাদা একই তড়িৎদ্বার নেব। দুটো একই তড়িৎদ্বারে হয় গাঢ়ত্বের পরিবর্তন করব বা চাপের পরিবর্তন করব। তো এই ক্ষেত্রে আমরা বলছি চাপের পরিবর্তন করব। তাই অ্যানোড হিসাবেও নিলাম হাইড্রোজেন তড়িৎদ্বার, ক্যাথোড হিসাবেও নিলাম হাইড্রোজেন তড়িৎদ্বার, শুধু চাপটাকে চেঞ্জ করলাম। একদিকে নিলাম P1 ATM, একদিকে নিলাম P2 ATM। বোঝা গেছে? এবার আমরা গত ভিডিওতেই দেখেছি যে হাইড্রোজেন তড়িৎদ্বার এভাবে কাজ করে না, প্ল্যাটিনাম দিতে হয়। তাই এদিকেও একটা প্ল্যাটিনাম দিলাম, এদিকেও একটা প্ল্যাটিনাম দিলাম। তো এই হলো আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার কমপ্লিট। তা দেখতে পাচ্ছ একই নিয়েছি, অ্যানোড হিসাবেও যা নিয়েছি, অ্যানোড ক্যাথোড হিসাবেও তাই নিয়েছি, শুধু চাপটা আলাদা নিয়েছি, একদিকে P1 একদিকে P2। এবার বিক্রিয়া লেখা শুরু করি। তাহলে প্রথমে আমরা অ্যানোড বিক্রিয়া দেখি। আমরা জানি অ্যানোডে জারণ বা অক্সিডেশন হয়। তার অ্যানোডে কী হবে? P1 চাপে H2টা অক্সিডাইজড হয়ে 2H+
প্লাস দুটো ইলেকট্রন প্রডিউসড করবে। সিমিলারলি ক্যাথোড রিয়াকশন যদি দেখি, ক্যাথোডে কী হবে, এই যে H প্লাসটা দুটো ইলেকট্রন নিয়ে H2 প্রডিউসড করবে, যার চাপ হবে P2। দেখো অ্যানোড রিয়াকশন এটা, ক্যাথোড রিয়াকশন এটা, অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে রিডাকশন লিখলাম। তাহলে কোষের যেটা নিট বিক্রিয়া বা ওভারঅল রিয়াকশন যেটা, সেটা কি হলো, দুটোকে অ্যাড করে অ্যানোড আর ক্যাথোডের রিয়াকশন যোগ করলে আমরা সেল রিয়াকশন পাই। তাহলে ওভারঅল রিয়াকশানে কী হচ্ছে দেখো, এইগুলো কেটে যাবে, H প্লাস আর ইলেকট্রন, তাহলে বেঁচে থাকবে H2P1 থেকে H2P2। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে ওভারঅল রিয়াকশানে কি হচ্ছে, P1 প্রেশারের হাইড্রোজেন গ্যাস P2 প্রেশারের হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হচ্ছে, মানে ওভারঅল প্রেশারের চেঞ্জ হচ্ছে। এবার প্রেশারটা বাড়ছে না কমছে সেটা বের করার জন্য আমাকে নন স্টেট ইকুয়েশন কাজে লাগাতে হবে। আমরা কি জানি, যে কোনো একটা রিয়াকশানের জন্য ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059/n, এখানে নাম্বার অফ ইলেকট্রনস যেহেতু 2, n এর জায়গায় 2 বসালাম, লগ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, তাহলে P2/P1। ক্লিয়ার, যেহেতু প্রেশার আছে তাই প্রেশার বসিয়ে দিলাম। এবার E0 সেল মানে কি, আমরা জানি যে E0 সেল ইকুয়ালস টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এক্ষেত্রে ক্যাথোডও হাইড্রোজেন অ্যানোডও হাইড্রোজেন, তাহলে ডিফারেন্সটা অলওয়েজ 0 হবে। তাহলে E0 সেলটা 0 করে দিলাম, মাইনাস 0.059/2 লগ P2/P1। এই সাইডে চলে আসে, নিচে যদি লিখি দেখতে পাবে না। তাহলে ওভারঅলে কী হয়ে গেল, দেয়ারফোর ই সেল ইকুয়ালস টু মাইনাস 0.059/2 লগ P2/P1। এবার আমরা জানি যে এই রিয়াকশানটাকে যদি স্পন্টেনিয়াস হতে হয় তাহলে ই সেলকে কী হতে হবে, ই সেলকে পজিটিভ হতে হবে, কারণ ই সেল পজিটিভ হলে del Gটা নেগেটিভ, del G0টা নেগেটিভ হবে। তাহলে ই সেলকে যদি পজিটিভ হতে হয় তাহলে আমরা জানি যে লগে যদি আমরা কোনো একটা, দেখো যেমন লগ 2, এই ভ্যালুটা তো মনে থাকে, লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3, লগ 3 এর ভ্যালু দেখেছো। তাহলে লগের ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ভ্যালুগুলো সবসময় পজিটিভ আসে, আর লগের এই ভ্যালুটা যদি ফ্র্যাকশানে করি তাহলে সেটা নেগেটিভ আসে। তাহলে এই যদি ই সেলকে পজিটিভ হতে হয় তাহলে এই পোর্শনটাকে নেগেটিভ হতে হবে, আর এই পোর্শনটা তখন নেগেটিভ হবে যখন P2/P1 লেস দেন 1 হবে, কারণ লগের মধ্যে একটা লেস দেন 1 কিছু দিলেই সেটা নেগেটিভ হয়। দেয়ারফোর P2 লেস দেন P1 বা P1 গ্রেটার দেন P2, বোঝা হলো। তাহলে ই সেলটাকে পজিটিভ হতে হলে লগের ভ্যালুটাকে ফ্র্যাকশানে আসতে হবে, ফ্র্যাকশানে হলে নেগেটিভ হয়ে পজিটিভ হবে, আর লগকে যদি ফ্র্যাকশানে হতে হয় P1কে P2 থেকে বেশি হতে হবে। তাহলে এবার ফোকাস করো যে রিয়াকশানে ওভারঅলে হচ্ছিল P1 থেকে P2 প্রেশারটা, তাহলে এবার দেখতে পাচ্ছি P2টা কম, তাহলে P1 থেকে P2 প্রেশার হচ্ছে মানে রিয়াকশানে প্রেশার হ্রাস পাচ্ছে, চাপ হ্রাস পাচ্ছে। তাহলে এই যে রিয়াকশানে চাপ হ্রাস পাচ্ছে, এই চাপ হ্রাসের জন্যই আমরা শক্তি পাচ্ছি। তাহলে একটা গাঢ়ত্ব কোষে কোনো ওভারঅল বিক্রিয়া সংঘটিত হয়নি, ওভারঅল কি হয়েছে, চাপটা হ্রাস পেয়েছে, যেটাই আমরা শক্তি আকারে পেয়েছি। এটাকে আমরা বলছি তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। এরপর আমরা শুরু করছি তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। এখানেও একই অ্যাপ্রোচ কাজে লাগাবো। তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষে তড়িৎদ্বারের পরিবর্তন করেছিলাম চাপের, এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ যখন বলছি তড়িৎ বিশ্লেষ্যের গাঢ়ত্বের পরিবর্তনটা আমাদেরকে করতে হবে। তাহলে একটা ধরে নিই যে জিঙ্ক নিয়েছিলাম, সেখান থেকে হয়েছিল জিঙ্ক সালফেট যার গাঢ়ত্ব ছিল C1, মাঝে সল্ট ব্রিজ দিলাম, আবার একটা জিঙ্ক সালফেট নিলাম যার গাঢ়ত্ব ছিল C2, সেখান থেকে জিঙ্ক, এই পোর্শনটা হয়ে গেল অ্যানোড, এর পোর্শনটা হয়ে গেল ক্যাথোড। তাহলে অ্যানোড আর ক্যাথোড হিসেবে একই জিনিস নিয়েছি, শুধুমাত্র গাঢ়ত্বের পরিবর্তন করছি, একদিকে C1 একদিকে C2। এবার একই কাজ করতে হবে, বিক্রিয়াটা লিখতে হবে, অ্যানোড রিয়াকশন। অ্যানোডে কী হবে, অক্সিডেশন বা জারণ। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস যার কনসেন্ট্রেশন C1 প্লাস দুটো ইলেকট্রন। সিমিলারলি ক্যাথোডেও তাই হবে, জিঙ্ক 2 প্লাস যার কনসেন্ট্রেশন C2 সেটা দুটো ইলেকট্রন নিয়ে জিঙ্ক প্রডিউসড করবে। সেল রিয়াকশন যদি করি তাহলে ক্যাথোড রিয়াকশন প্লাস অ্যানোড রিয়াকশন, তাহলে কী হবে, অ্যাড করলে জিঙ্ক 2 প্লাস C2 থেকে জিঙ্ক 2 প্লাস C1, এই হয়ে গেল আমাদের ওভারঅল রিয়াকশন। আবার একই কাজ, যে নন স্টেট ইকুয়েশন লিখতে হবে। তাহলে ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059/n হয় 2 লগ C1/C2। আবার একই কথা যে E0 সেল মানে E0 ক্যাথোড মাইনাস অ্যানোড, ক্যাথোড আর অ্যানোড সেম হওয়াতে E0 সেলটা 0 হয়ে যাবে, 0 মাইনাস 0.059/2 লগ C1/C2 ইকুয়ালস টু মাইনাস 0.059/2 লগ C1/C2। সেম অ্যাপ্রোচ, যে যদি E0 ই সেলটাকে যদি পজিটিভ হতে হয়, ই সেলকে যদি হতে হয় পজিটিভ, তাহলে
লগ C1/C2কে হতে হবে নেগেটিভ। এটা তখন নেগেটিভ পসিবল যখন C1/C2 লেস দেন 1 হবে, কারণ লগের মধ্যে ফ্র্যাকশনের ভ্যালু অলওয়েজ নেগেটিভ হয়। দেয়ারফর C1 লেস দেন C2, তাহলে আমি দেখতে পাচ্ছি রিয়াকশানে C2 কনসেন্ট্রেশন থেকে C1 কনসেন্ট্রেশন হচ্ছে, আর আমার C1 কনসেন্ট্রেশনটা লেস C2 থেকে। দেয়ারফর এখান থেকে আমরা কনক্লুশনে বলতে পারি যে এই রিয়াকশানে কনসেন্ট্রেশন হ্রাস পাচ্ছে, যে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে সেটাই শক্তিতে পরিণত হচ্ছে, তাই এই ধরনের কোষকে বলে গাঢ়ত্ব কোষ। তাহলে বোঝালাম যে দুটোই হতে পারে, তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ তড়িৎদ্বারের চাপ হ্রাস পেতে পারে, বা তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষ তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব হ্রাস পেতে পারে। তো আমাদের গ্যালভানিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল এখানেই শেষ হলো। নেক্সট দিন থেকে আমরা শুরু করবো ইলেকট্রোলাইটিক সেল।